মমতা বন্দ্যোপাধ্যায় 24 তারিখ পশ্চিমবাংলার যে বিরোধীদের পরিচালিত পুরসভা দুটো আছে তাদেরকে বাদ রেখে, তাহিরপুর এবং পুরুলিয়া ঝালদা পুরসভাকে বাদ রেখে বাকি তৃণমূল পরিচালিত পুরসভাগুলোর চেয়ারপারসন, মেয়র ইত্যাদিদেরকে নিয়ে নবান্নে বৈঠক করলেন। তারপরে কতগুলো কথা উনি বললেন। আমি জানি না উনি হঠাৎ করে সেদিন কেন এটা বলতে গেলেন, মানে উনি হয়তো ওই দিন সকালবেলা এগুলো নতুন করে জানতে পেরেছিলেন, কিন্তু আমরা বাংলার মানুষ গত 13-14 বছর ধরেই এগুলোকে হারে হারে আমরা টের পাচ্ছি। সেটা কি না, কর্পোরেশন, উনি সুজিত বসুর নাম করে বললেন, আরও পরোক্ষভাবে আরও কয়েকজনকে ইঙ্গিত করলেন, তারা টাকা নিয়ে লোক বসাচ্ছে, পার্কিংয়ের নামে তোলাবাজি চলছে, বেআইনিভাবে হকাররা ফুটপাত দখল করে নিচ্ছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এবার দেখুন এক এক করে কতগুলো প্রসঙ্গে আসি। প্রথমে আসি পার্কিংয়ের প্রসঙ্গে। পার্কিং নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি আজকে জানলেন? আমি একটা পশ্চিমবাংলার অসংখ্য পুরসভা এবং শহরের মধ্যে বাংলার যেটা সবচেয়ে বড় শহর, খালি কলকাতার কথা বলছি, দিনে এক এক দিনে কয়েকশো কোটি টাকা পার্কিংয়ের নাম করে বেআইনি তোলাবাজি ববি হাকিম থেকে শুরু করে তৃণমূলের নেতাদের, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নেতাদের পকেটে যায় দিনে। আমি কেন বলছি কথাটা? আচ্ছা, আপনারা হয়তো অনেকে এখন শুনে অবাক হয়ে যাবেন, কলকাতা কর্পোরেশনের নির্ধারিত পার্কিংয়ের রেট কত জানেন? কলকাতা শহরে 4 চাকার গাড়ি রাখতে গেলে ঘন্টায় 10 টাকা হচ্ছে কলকাতা কর্পোরেশন নির্ধারিত পার্কিংয়ের রেট। এবার আপনারা বলুন তো, কলকাতার মানুষ যারা আমার কথা এখন শুনতে পাচ্ছেন, বা যারা কলকাতায় আশপাশ থেকেও এসে কাজের জন্য বা কিছুর জন্য আসেন, গাড়ি রাখেন, আজকে ছেড়ে দিন, গত 5-6 বছরে কেউ কোনো দিন কলকাতা শহরে 10 টাকা ঘন্টা রেটে 4 চাকা গাড়ি রাখতে পেরেছেন? কেউ ভাবতে পারছেন যে কলকাতার পার্কিংয়ের রেট আসলে 10 টাকা ঘন্টা? 20 টাকা হচ্ছে স্ট্যান্ডার্ড রেট। 20 টাকা ঘন্টা হচ্ছে, মানে বেআইনটাই আইন হয়ে গেছে কলকাতা শহরে। 20 টাকা ঘন্টা হচ্ছে কলকাতায় পার্কিংয়ের রেট, এটা আমি আপনিও ধরে নিয়েছি। এবং 20 টাকা ঘন্টা তো ন্যূনতম। তারপরে অফিস টাইমগুলোতে, বিশেষ করে একটু ব্যস্ত যে জায়গাগুলো রয়েছে, হাইকোর্ট চত্বর, অফিস পাড়া, বড়বাজার অঞ্চল থেকে শুরু করে যেখানে লোকজনের ভিড় বেশি, 50 টাকা, 60 টাকা, 80 টাকা ঘন্টায় ওখানে গাড়ি রাখতে হয়। ওখানে আপনি না দিলে পার্কিং মাফিয়াদের হাতে, এবং পুলিশ থেকে শুরু করে পার্কিং মাফিয়া সবার হাতে আপনি হেনস্থা হবেন। এবং কলকাতা শহরে পার্কিং, যে রাস্তায় পার্কিংয়ের নামে টাকা তোলা হয়, যেখানে গাড়ি রাখলে আপনার কাছ থেকে পার্কিং ফি নেওয়া হয়, জানবেন তার অর্ধেক রাস্তা কোনো পার্কিংয়ের আওতাতেই আসে না। সেখানে অফিসিয়াল কোনো পার্কিংয়ের, মানে পার্কিং ফি তোলার কোনো ব্যবস্থাই নেই। পুরোটাই হচ্ছে বেআইনিভাবে তৃণমূলের তোলাবাজি। এই করে এক এক দিনে কয়েকশো কোটি টাকা ইনকাম করছে ববি হাকিম কোম্পানি এই কলকাতা শহর থেকে। কলকাতা পুরসভা এবং কলকাতা পুরসভার কে সামনে রেখে করে কমে খাচ্ছে তৃণমূলের যে পার্কিং মাফিয়া ব্রিগেড। কয়েকশো কোটি টাকা উঠছে কলকাতা শহর থেকে। এই গেল পার্কিংয়ের কথা। এবার আমরা আসি হকার। মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন এবং পরের দিন থেকে কলকাতা সহ গোটা বাংলায় বুলডোজার নেমে গেল। আমি আপনাদের বলছি, আপনাদের মনে থাকবে, এখন বিজেপিতে চলে গিয়ে এমপি হয়েছেন অভিজিৎ গাঙ্গুলি। তিনি হাইকোর্টের জাজ থাকাকালীন একবার একটি কথা বলেছিলেন, মানে উনি পাকাপাকিভাবে নিজেকে বিজেপি বলে ঘোষণা করার আগে ওনার যে কিছু কিছু ইন্ডিকেশন আমরা পাচ্ছিলাম যে উনি ভদ্রলোক বোধহয় বিজেপির দিকেই যেতে চলেছেন বা একটু বিজেপিপন্থী মানুষ। অন্যতম একটা ঘটনা আপনাদের মনে থাকবে, উনি কি একটা মামলার একটা অবজারভেশন দিতে গিয়ে একটা কথা বলেছিলেন যে তাহলে যোগী রাজ্য থেকে এবার বুলডোজার আনতে হবে পশ্চিমবাংলাতে। অনেকে শিউরে উঠেছিল যোগী আদিত্যনাথের রাজ্যে যে বুলডোজার রাজ চলে, ওখানে আদিত্যনাথের ফ্যাসিবাদী সরকার বুলডোজার দিয়ে মানুষের ঘর গুঁড়িয়ে দেয়, দলিত মানুষের, সংখ্যালঘু মানুষের কলোনি উজাড় করে দেয়। বিরোধী দলের নেতা আগের দিন মিছিলে গেছে, পরের দিন বুলডোজার দিয়ে তার ঘর উড়িয়ে দিয়েছে, এবং বিজেপির লোকেরা এটাকে সেলিব্রেট করে। এইবারও লোকসভা ভোটের আগে, 2021-এর বিধানসভা ভোটের আগে বিজেপির নেতাদের আস্ফালন আমরা শুনেছি যে এখানেও নাকি বিজেপি জিতলে যোগী আদিত্যনাথের নাকি বুলডোজার আমদানি করা হবে পশ্চিমবাংলাতে। আদিত্যনাথকে ওরা বলে বুলডোজার বাবা। তো এখানে বিজেপি জিতলো না, কিন্তু দেখলাম বিজেপি না জিতলেও বুলডোজার আটকালো না। ওখানে যদি বুলডোজার বাবা থাকে তো এখানে বুলডোজার পিছিয়ে আছে। যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশে বুলডোজার নামায়, মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে এসে কি ভাট বকলেন, পরের দিন গোটা পশ্চিমবাংলায় বুলডোজার নেমে গেল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চামচা ব্রিগেড রয়েছে, যারা যেদেরকে মুখে তৃণমূল বলবে না, কিন্তু ছলে বলে কৌশলে নানা রকমভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে মহান বিজেপি বিরোধী নেত্রী হিসেবে প্রজেক্ট করেছে, একটার মুখে একটা রাশ হচ্ছে না এখন। আদিত্যনাথেরটা হচ্ছে ফ্যাসিবাদী বুলডোজার, আর এইটা হচ্ছে পিসির বুলডোজার, হচ্ছে গণতান্ত্রিক মুক্তিকামী বুলডোজার।
ওই জন্য একটা হ্রাস হচ্ছে না মমতা ব্যানার্জির চামচাগুলোর মুখ থেকে। যাই হোক, হকার উচ্ছেদ। এবার আমি এবং তারপরে যখন এই ঘটনাটা ঘটেছিল, আপনারা দেখবেন আমার শতরূপ ঘোষ বলে যে ইউটিউব চ্যানেল আছে, সেখানে সে ভিডিওটি আপনারা পেয়ে যাবেন। আমি কয়েকদিন আগেই ওটা পোস্ট করেছি। আমি রিপাবলিক বাংলা চ্যানেলে একটা আলোচনায় সন্ধ্যেবেলা বলেছিলাম যে লিখে রেখে দাও আমার এই কথাটা, আজকে তোমাদের এখানে বসে আজ বলছি কথাটা, তারিখ দিয়ে লিখে রেখে দাও, 6 মাসের মধ্যে যদি এই কথা সত্যি প্রমাণিত না হয়েছে, আমি স্টুডিওয়, তোমাদের স্টুডিওয় ক্যামেরার সামনে কান ধরে উঠবোস করব। আমি বলেছিলাম যে এটার কিচ্ছু হচ্ছে না, কোনো কিছু উচ্ছেদ হবে না, যেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের নতুন রেট ঠিক হচ্ছে। একদিন ধরে হকারদের কাছ থেকে ওরা মাস গেলে যে টাকাটা তুলতো, দৈনিক ডলা পিছু যে টাকাটা ওরা তুলতো, এখন ওদের রেট বাড়াতে হবে। বাড়ানোর জন্য কি করছে, পুরনো যারা আছেন তাদেরকে তুলে দিয়ে বেশি টাকায় নতুন লোক বসাবে, অথবা এই মানুষগুলোকেই আবার দুদিন পরে যখন বলবে, তারা আবার না খেতে পেয়ে মরবেন, বারবার করে তৃণমূলের নেতাদের কাছে গিয়ে বলবেন, দাদা আমাদের একটা ব্যবস্থা করে দিন, আমরা কী করবো, একদিন ধরে ছিলাম, আপনারা বলেছেন, আপনাদের সঙ্গে মিটিংয়ে গেছি, মিছিলে গেছি, মাস গেলে টাকা দিয়েছি, দিনকে দিন টাকা দিয়েছি, আমরা এখন কোথায় যাব? তখন বলবে, দেখছিস তো এখন তো অবস্থা খারাপ, এখন অনেক ঝামেলা বেড়ে গেছে, খুব কড়াকড়ি দিদি বলে দিয়েছে, সরকারের কড়াকড়ি, পুলিশের কড়াকড়ি, আর কিছু জায়গায় খাওয়াতে হবে, এখন আর ওই টাকায় হবে না, যে 10,000 দিত তাকে এবার 20,000 দিতে হবে, যে 20,000 দিত তাকে এবার মাস গেলে 30,000 দিতে হবে। তৃণমূলের রেট বাড়ছে। আমি বলেছিলাম 6 মাসের মধ্যে কথাটা সত্যি প্রমাণিত হবে। বিশ্বাস করুন, আমি নিজেও জানতাম না 24 ঘন্টার মধ্যে কথাটা সত্যি প্রমাণিত হবে। যেদিন এটা বলেছিলাম, পরের দিন নবান্নে 27 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় আবার মিটিং করলেন, করে আবার ঘোষণা করলেন যে আপাতত 1 মাসের জন্য হকার উচ্ছেদ বন্ধ থাকছে। যদিও উনি ঘোষণা করার পরেও সে উচ্ছেদ আটকায়নি, তারপরের দিন মানে 28 তারিখ আবার বোলপুরে ওই জিনিস হয়েছে, যাক গে সেটা অন্য কথা। মানে মোটামুটি ওনার যা ভয় দেখানো হয়ে গেল, ওনার ফোঁস করা হয়ে গেল, এবার তৃণমূলের নেতারা হচ্ছে ওদের রেট বাড়ানোর কাজটা পশ্চিমবাংলা জুড়ে ইতিমধ্যে শুরু করে দিয়েছে। আমি আপনাদের একটা কথা শুরুতেই বলি, আপনারা বা এখন বলি, তা হচ্ছে দেখবেন যবে থেকে এইটাকে নিয়ে নতুন করে কথা হচ্ছে, একটা কথা বারবার করে উঠে আসছে এবং উঠে আসাটাই স্বাভাবিক, সাংবাদিকরা বলছেন, বিভিন্ন চ্যানেল এটাকে নিয়ে আলোচনা করছে ইত্যাদি ইত্যাদি। 1996 সালে বামফ্রন্ট সরকার, তখন কলকাতায় বামপন্থীদের পুরো ভোট, প্রশান্ত চ্যাটার্জি মেয়র, জ্যোতি বসু রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই সময় অপারেশন সানশাইন হয়েছিল, গড়িয়াহাটের ফুটপাথকে দখলমুক্ত করার একটা অপারেশন ওই সময় হয়েছিল বামপন্থীদের সরকারের উদ্যোগে, তখন সেই অপারেশন সানশাইন। এইবার দেখলাম এইটার সঙ্গে হঠাৎ করে একটা প্যারালাল টানা হচ্ছে অপারেশন সানশাইনের। আমি আপনাদেরকে প্রথমেই বলি, আপনারা যারা ওই সময়টাকে দেখেছেন, তখন আমার বয়স খুব কম, 96 সাল, আমার তখন 10 বছর বয়স। আমার স্কুল ছিল ঘটনাচক্রে গড়িয়াহাট চত্বরেই, বালিগঞ্জে সাউথ পয়েন্ট স্কুলে পড়তাম, আমার বাড়ি কসবায়। আমার মানে খুব পরিষ্কারভাবে মনে আছে ওই সময়টা, স্কুল থেকে বাড়ি ফিরতাম ওই সময় দুপুরবেলা, ওই দিনটাকে আমার খুব ভালো করে মনে আছে। গড়িয়াহাট স্কুলে যখন ঢুকেছিলাম, এক গড়িয়াহাট দেখেছিলাম, বেরোচ্ছে যখন পরিবেশ পুরো অন্যরকম। কিন্তু যে কথাটা আপনাদের বলছি, অপারেশন সানশাইন কী ছিল? অপারেশন সানশাইন শুধুমাত্র কলকাতার গড়িয়াহাটের ফুটপাথকে দখলমুক্ত করার অভিযান ছিল না। অপারেশন সানশাইন প্রত্যেকজন হকারকে সরকারি উদ্যোগে স্থায়ী পুনর্বাসন দেওয়ার অভিযান ছিল, প্রত্যেকজন হকারকে। মমতা বন্দ্যোপাধ্যায় তখন কি করেছিলেন, উনি তখন হকার সংগ্রাম কমিটি বানিয়ে, বামফ্রন্ট সরকার গড়িয়াহাট থেকে যে হকারদেরকে সরিয়েছিলেন তাদের জন্য রাজডাঙ্গায়, আজকে যেখানে অ্যাক্রোপলিস মলের ঠিক উল্টো দিকে হকার মেলা, আপনারা জানেন, যেখানে দেখবেন এখন সুরক্ষার পলিক্লিনিক রয়েছে, বিশাল হকার মেলা, বামফ্রন্ট সরকার তৈরি করেছিল এই হকার মেলা। গড়িয়াহাটের ফুটপাতের প্রত্যেকজন হকারকে ওখানে স্থায়ী দোকান দিয়ে পুনর্বাসিত করবে বলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিতে তখন অনেক হকার ভাই বোনেরা, দাদা দিদিরা সেই সময় পুনর্বাসন নেননি। তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়েছিলেন যে তোমাদের চিরকালীন ব্যবসার জায়গা গড়িয়াহাট, এখান থেকে তোমরা ব্রিজের ওপারে রাজডাঙ্গায় চলে যাবে, ওখানে আর কাস্টমার পাবে না, না খেতে পেয়ে মরবে, বিক্রি বাটা হবে না। আজকে সেই পাড়াটার চিন্তা করুন, আজকে আপনারা জানেন ওই চত্বর, অ্যাক্রোপলিস মল, রাজডাঙ্গার ওই চত্বর, কলকাতার সবচেয়ে দামি এলাকাগুলোর মধ্যে একটা এলাকা। ওখানে 2 কামরার ফ্ল্যাট কিনতে 80-90 লাখ টাকা ওখানে 2 কামরার ফ্ল্যাটের দাম এখন। সবচেয়ে জনবহুল, সবচেয়ে উন্নত এলাকাগুলোর মধ্যে একটা। এই এলাকায় স্থায়ীভাবে পুনর্বাসিত হতেন গড়িয়াহাটের প্রত্যেকজন হকার। মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন উস্কানি দিয়ে হকার সংগ্রাম কমিটি বানিয়ে রাস্তায় বসে হকারের সঙ্গে জিনিস ফেরি করছেন ইত্যাদি করে সেটাকে সেদিন আটকেছিলেন। যদি সেদিন এই পুনর্বাসন প্যাকেজটা সফল করা যেত, যদি হকাররা পুনর্বাসিত হতেন, আজকে সরকারে তৃণমূল আসুক, সিপিএম আসুক, কংগ্রেস আসুক, বিজেপি আসুক, আম আদমি পার্টি আসুক, পৃথিবীর যে কোনো রাজনৈতিক দল আসুক না কেন, কোনো হকার
কোনো রাজনৈতিক দলের দলদাস থাকতে বাধ্য হতেন না, কোনো রাজনৈতিক নেতার ক্ষমতা হতো না কোনো হকারকে মাস গেলে টাকা দিতে বাধ্য করা, তুই আমার সঙ্গে মিটিংয়ে চল, মিছিলে চল, নাহলে তো দোকান তুলে দেবো, এই বলে চোখ রাঙানো, তোলাবাজি, কোনো রকমভাবে কোনো কম্পালশন থাকতো না কোনো হকারের ওপর। সরকারের যেই থাক না কেন, তারা সারা জীবন স্বাধীনভাবে ডিগনিটির সঙ্গে, মর্যাদার সঙ্গে নিজের ব্যবসা করতেন। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় আটকে ছিলেন, এখন অপারেশন সানশাইনের গল্প শোনাচ্ছেন। 100% পুনর্বাসন দেওয়া একটা সরকারি প্রক্রিয়ার সঙ্গে উনি তুলনা করছেন। আগের দিন রাত্রিবেলা আমার মর্জি হলো, আমি ঘোষণা করে দিলাম কালকে সকাল থেকে পশ্চিমবাংলায় বুলডোজার নেমে যাবে, কি কোথায় যাবে না যাবে কেউ কিছু জানে না, কোনো আগাম নোটিশ দেওয়া নেই, কিচ্ছু দেওয়া নেই, কোনো পুনর্বাসনের ব্যবস্থা নেই, হকার উচ্ছেদকে ওটার সঙ্গে তুলনা করছেন। এবার আসি পরের কথায়। আচ্ছা, আপনারা জানেন আমাদের বলছে যে বেআইনি হকার সরাবে। আচ্ছা, কোনটা আইনি কোনটা বেআইনি কি দিয়ে ঠিক হবে? কি দিয়ে ঠিক হবে? আইনটা কি? 2014 সালে আমাদের দেশের সরকার হকার আইন করেছিল। পশ্চিমবঙ্গ ছাড়া গোটা ভারতের প্রতিটা রাজ্য সেই আইনকে অ্যাডাপ্ট করেছিল। সেই আইনের ক্লজে পরিষ্কার বলা আছে যে হকার যে কোনো পৃথিবীর যে কোনো আধুনিক শহর, আপনি নিউ ইয়র্কে যান, আপনি লন্ডন যান, আপনি প্যারিস যান, আপনি যেখানে যাবেন, বেজিং যান, আপনি পৃথিবীর যে কোনো আধুনিক শহরে যাবেন, হকার নেই এরকম কোনো শহর নেই পৃথিবীতে, হকার থাকবেই। কেননা হকার মানে শুধুমাত্র যে মানুষটা ব্যবসা করছেন তার সংস্থান নয়, হকারের উপর নির্ভর করে থাকেন একটা বিরাট অংশের আরবান কনজিউমার। আজকে যদি হকার না থাকে, সব মানুষ পারবেন প্যান্টলুন্সে গিয়ে, সপাস্টপে গিয়ে জামা কিনতে? আজকে গড়িয়াহাটের যে হকার একটা জামা বিক্রি করছেন, তাকে তুলে দেওয়া মানে খালি তার পেটে লাথি পড়লো তাই নয়, সেই দোকান থেকে যে বাবা কি যে মা শপাস্টপ থেকে নিজের সন্তানের জন্য জামা কিনতে পারবেন না, তিনি পুজোর সময় নিজের ছেলের জন্য, নিজের মেয়ের জন্য একটা জামা, একটা স্কার্ট, একটা ফ্রক যে কিনবেন সেই হকারের কাছ থেকে, সেইটাও বন্ধ হয়ে গেল। আজকে একটা চা, রাস্তায় বেরিয়ে চা খেতে ইচ্ছে করছে, 10 টাকা দিয়ে একটা চা খেলাম, 2 টাকা দিয়ে একটা বিস্কুট খেলাম, 12 টাকায় চা বিস্কুট খাওয়া হয়ে গেল। পারবো সারাদিনে 3 বার যদি চা খেতে হয় রাস্তায়, প্রত্যেকবার একটা করে কফি শপে গিয়ে 150 টাকা দিয়ে 1 কাপ করে চা খেতে? কজন পারবে এটা? আমরা কজনের পক্ষে সম্ভব আমাদের এটা? আজকে যে সেক্টর 5-এ হকার উচ্ছেদ করছেন, আপনি সেক্টর 5-এ টেকনোপলিস বিল্ডিং থেকে শুরু করে, বিপ্রো থেকে শুরু করে যতগুলো ওখানে বড় বড়, ওখানে হচ্ছে গোদরেজ ওয়াটার সাইড বিল্ডিং থেকে শুরু করে একটার পর একটা যে বড় বড় বিল্ডিংয়ে যে অফিস আছে, শয়ে শয়ে হাজারে হাজারে ছেলে মেয়ে চাকরি বাকরি করছে, দুপুরবেলা কোথায় খায় তারা? নিউ টাউনের ফুটপাতের দোকানগুলোকে যদি তুলে দেওয়া হয়, প্রত্যেক দিন ওই কাতারে কাতারে ছেলে মেয়ে বেরিয়ে এসে তারা পাশে বারবিকিউ নেশানে কি মোমো আয়ামে দুপুরবেলা লাঞ্চ করবে প্রত্যেক দিন? সম্ভব তাদের পক্ষে? একটা চা খেতে, সিগারেট খেতে ওখানকার বারিস্তায় যাবে কি, ওখানকার একটা দামি কফি শপে যাবে দিনে 3 বার চা খেতে? পারবে আইটি সেক্টরে চাকরি করা ছেলেমেয়েরা? সুতরাং হকারের ওপর নির্ভর করেন খালি যিনি হকিং করছেন তিনি নন, কনজিউমার তারা নির্ভরশীল হকারের ওপর। হকারকে না বলে করে তুলে দেওয়া মানে সেই আরবান কনজিউমারদেরও স্বার্থে আঘাত করা। এবং সেইটা বামফ্রন্ট জানতো বলেই আমরা দখলমুক্ত ফুটপাত চেয়েছিলাম, আমরা হকার মুক্ত কলকাতা চাইনি, হকার মুক্ত বাংলা আমরা চাইনি। তার জন্য তাদের জন্য স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছিল, সেটাকেও সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় আটকে ছিলেন। আজ অবধি ওরা অপারেশন সানশাইন দিবস পালন করে, 96 থেকে আজ 2024 সাল, প্রত্যেক বছর ওরা অপারেশন সানশাইন দিবস পালন করে। আর সত্যি যখন আজকে হকারের ওপর খাড়া নেমে আসলো, তখন ওদের সানশাইনে সূর্যগ্রহণ লাগলো। এখন আর মমতা ব্যানার্জির এই চামচাগুলোকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই গেল আমার পরের কথা। তারপরের কথা, আমি যেটা তখন বলছিলাম যে 2014 সালের যে হকার আইন করে দেওয়া আছে, সেখানে পরিষ্কার করে ডিফাইন করে দেওয়া আছে হকার কিভাবে তিনি রেজিস্টার্ড হবেন, শহরের কোন 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 এলাকায় কোন 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 শর্তে তারা বসবেন, ফুটপাতের কতটা হকার অকুপাই করতে পারবেন, কতটা ফুটপাত পথচারীদের জন্য ছেড়ে রাখতে হবে, কোন কোন জায়গায় সরকারি জায়গায় হকার বসতে পারবে না, কোথায় হকার বসলে কি ধরনের ব্যবস্থা রাখতে হবে, চায়ের দোকান, খাবারের স্টল যাদের, আগুন জ্বলে অগ্নি নির্বাপক ব্যবস্থা কি থাকতে হবে, পরিষ্কার সেই ক্লজগুলোকে দেওয়া আছে। সেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাডাপ্ট করেননি। আপনি আইন কি, আইনি প্রক্রিয়া কি হকার বসা, সেটা যদি আপনি ঘোষণা না করেন, তাহলে কোনটা কে আইনিভাবে বসেছে আর কে বেআইনিভাবে বসেছে আপনি দুটোকে আলাদা করবেন কোত্থেকে? এইসব উত্তর দেওয়ার ওনার কোনো দায় নেই।
উনি ঘোষণা করে দিলেন, মনে হলো যে শহরে আমার ভোট খারাপ হয়েছে, শহরের লোককে দেখাতে হবে তোমাদের জন্য আমি বিরাট কাজ করছি, ফ্ল্যাটের বাবুদেরকে দেখাতে হবে তোমাদের জন্য ফুটপাত খালি করছি, নামিয়ে দাও বুলডোজার, করে দিলেন। আর এর পরের কথা, আপনি মমতা বন্দ্যোপাধ্যায় গত 10 বছর ধরে 12 বছর ধরে যখন পশ্চিমবাংলায় কলকারখানা করতে পারেননি, সিঙ্গুরের তৈরি হওয়া কারখানাকে তাড়িয়েছেন, বাংলাতে একটার পর একটা কারখানা, এই কদিন আগে ব্রিটানিয়ার কারখানা তারাতলায় বন্ধ হয়ে গেল, একটার পর একটা কোম্পানি বাংলা থেকে পাত্তারি গুটিয়ে চলে যাচ্ছে, রঘুনাথগঞ্জে ডিভিসি আসার কথা ছিল চলে গেল, সেক্টর 5 ঢুকছে, হলদিয়া ঢুকছে, সরকারি চাকরিতে দুর্নীতি, চুরি, সরকারি স্কুলের চাকরি আপনার দলের লোকেরা চুরি করেছে, বিক্রি করেছে, ছেলেমেয়েরা কাজ পাচ্ছে না। আপনি 10 বছর ধরে 12 বছর ধরে যুব সমাজকে বলে এসছেন সবাই চাকরির অপেক্ষায় থেকো না, পুজো দেখতে বেরোবে, গলায় একটা মুড়ির টিন ঝুলিয়ে নেবে, একটু ছোলা দিয়ে দেবে, একটু বাদাম দিয়ে দেবে, মাকে বলবে মা একটু ঘুগনি করে দেবে, মা গো, গুনে শেষ করতে পারবে না এত টাকা হবে, বসে পড়বে প্যান্ডেলের বাইরে, একটা চায়ের দোকান করো টুল পেতে, এক চা করো, বিস্কুট করো, ম্যাগি করো, পাউরুটি করো, তোমার ব্যবসা হবে। টুলটা কোথায় পাতবে? আপনার মাথায়? আপনার ভাইবোর বাড়ির ছাদে গিয়ে টুল পাতবে? যাদেরকে বলেছিলেন ঘুগনির দোকান করতে, তেলে ভাজার দোকান করতে, চপ শিল্প করতে, আপনার মাথায় করবে চপ শিল্প তারা? আপনি 1000টা টাকা নিন, 1000 টাকা জোগাড় করে একটা কেটলি কিনুন আর কয়েকটা মাটির ভাঁড় নিন, সাথে কিছু বিস্কুট নিন, আস্তে আস্তে বাড়বে। প্রথম দিন আপনি বিস্কুট নিলেন প্রথম সপ্তাহে, তারপরে সপ্তাহে মাকে বললেন মা একটু ঘুগনি তৈরি করে দাও, তারপরে সপ্তাহে একটু তেলে ভাজা করলেন, একটা টুল আর একটা টেবিল নিয়ে বসলেন। এই তো পুজো আসছে সামনে, দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না, আজকাল এত বিক্রি আছে। আপনি প্রথমে কলকারখানা তাড়িয়ে লোককে চাকরি বাকরি পেতে দেবেন না, তারপরে তারা যখন চাকরি চাইবে আপনি তাদেরকে বলবেন তোমরা রাস্তায় বসে পড়ো, তোমরা টুল পেতে চা বিক্রি করো, ঘুগনি বিক্রি করো, তেলে ভাজা বিক্রি করো। তারপরে তারা যখন আপনার কথা শুনে সেটা করতে যাবে তখন আপনি তাদের পেছনে বুলডোজার নামিয়ে দেবেন। এই চলবে আমাদের রাজ্যে। আমি আপনাদেরকে বলছি, আজকে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন উনি কিভাবে শুরু করেছিলেন, 3 দিনের মধ্যে কোন দিকে গেলেন। আজকে আপনাদেরকে বলছি কোনো কিচ্ছু উচ্ছেদ হবে না, কোনো ফুটপাত দখলমুক্ত হবে না। এটা দখল বেদখলের প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের অনেক খরচা হয়ে গেছে, ভোট গেছে কদিন আগে, 26-এ আবার ভোট হবে, ওদের নেতাদের টাকা খেয়ে খেয়ে এখন যখন দেখছেই যে টাকা চুরি করেও আমরা দিব্যি জিতছি, ওদের চুরি করার লোভ বেড়ে গেছে। যে 3টে বাড়ি বানিয়েছিল তাকে এখন আরও 3টে বাড়ি বানাতে হবে, যে 5টা গাড়ি কিনেছিল তাকে আরও 15টা গাড়ি কিনতে হবে, ব্যবসা বাড়াতে হবে, ওদের এখন রেট বাড়াতে হবে বলে এখন এটা হকার উচ্ছেদের নাম করে কিছু লোককে চোখ রাঙিয়ে তাদের কাছ থেকে আরও বেশি করে তোলার ব্যবস্থা করছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেগুলো ঘোষণা করছেন, আমি এই করবো, 1 মাস সময় নিচ্ছি, 1 মাসের মধ্যে অমুক জায়গায় হকারদেরকে কোথায় তাদের জন্য গোডাউন বানানো যায় আমি এলাকা চিহ্নিত করব, যেখানে হকার বসবে তার পাশে নাকি গোডাউন থাকবে, তাদের মাল রাখার জন্য অগ্নি নির্বাপক ব্যবস্থা থাকবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমি আপনাদেরকে বলছি, আপনাদের মনে আছে 2015 সালে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হকারদেরকে নিয়ে মিটিং করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানেই এক কথা তোতা পাখির মতো করে আউড়েছিলেন, এই এক কথা। 2015 থেকে 2024 সাল, এর মধ্যে পৃথিবী 9 বার সূর্যকে প্রদক্ষিণ করে ফেলেছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই হকার পুনর্বাসনের একটা ইঁটও কোথাও পাতা হয়নি। 9 বছর পরে আবার ওই এক গল্প শোনাতে এসছেন। কোনো কিচ্ছু উচ্ছেদ হবে না, কলকাতায় পার্কিংয়ের নাম করে ওদের তোলাবাজি যেমন চালাচ্ছে তেমন চলবে। মাঝখান থেকে কয়েকদিনের জন্য, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখুন, আমি এটা বলছি, ওনার অনেক গুণ আছে নিঃসন্দেহে, আমি এটা কোনো ব্যঙ্গ করে বলছি না, ওনার নিঃসন্দেহে অসম্ভব কিছু গুণ আছে, সে কারণে উনি এত সফল নিজের রাজনীতিতে এই জায়গায় পৌঁছেছেন। কিন্তু ওনার একটা চিরকালীন দুর্বলতা হচ্ছে যে উনি ব্যর্থতার দায় নিতে পারেন না। গ্রামে যদি তৃণমূলের রেজাল্ট এবার লোকসভা ভোটে ভালো হয়ে থাকে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব, কিন্তু শহরে যদি রেজাল্ট খারাপ হয়ে থাকে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যর্থতা নয়, ওই ব্যর্থতা সুজিত বোসের, ওই ব্যর্থতা ববি হাকিমের, ওই ব্যর্থতা অরূপ বিশ্বাসের। এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, উনি সাফল্যের কৃতিত্ব নেবেন, ব্যর্থতার দায় নিতে পারবেন না। তাই উনি যে আসলে শহরে ব্যর্থ হননি, শহরে অন্যদের জন্য ওনার দলের রেজাল্ট খারাপ হয়েছে এইটা দেখানোও হলো, শহরের লোককে বার্তাও দেওয়া হলো যে আমি বিরাট আপনাদের জন্য কাজ করছি, কড়া মুখ্যমন্ত্রী আমি। আর এই করতে গিয়ে শহরে তৃণমূল কংগ্রেসের
যে মাফিয়া বাহিনী আছে তাদের ইনকামের ব্যবস্থাটাকেও আরেকটুখানি আপডেট করে দেওয়া হলো। এই ছাড়া ওনারা কোনো কিছু উদ্দেশ্য নেই। আজকে যেগুলো হচ্ছে আপনারা দেখছেন, যেগুলো আমরা বলছি আপনারা শুনছেন, ভবিষ্যৎ প্রমাণ করবে কে ঠিক কে ভুল। নমস্কার।